21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে শুনানি হতে পারে আজ। বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর আগে গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিল। পর্যবেক্ষণে হাইকোর্ট জানায় মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনার দায়ের করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। যশোর বেনাপোল মহাসড়কে ঝিকরগাজা উপজেলাধীন নবীনগরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী শিশু সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। ভোর 6টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিকরগাজার গদখালি গ্রামের নাজমা বেগম, বাবলু ও রত্না খাতুন। এছাড়া 2 জন আহত হয়। পুলিশ জানায় অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিন চালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। রংপুরের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র TTCর অধ্যক্ষের নামে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রশিক্ষণার্থী সহ স্থানীয়রা বলছেন, প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেডে টাকার বিনিময়ে প্রশিক্ষণ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অযোগ্য ও অভিজ্ঞতাহীন কর্মীদের। এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ভেঙে পড়েছে প্রশিক্ষণ ব্যবস্থা। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রংপুর থেকে প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে যেখানে দক্ষ জনশক্তি তৈরি করার কথা, সেখানে হচ্ছে উল্টোটা। রংপুরের পীরগঞ্জ TTCর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মহিবুল হাসান দায়িত্ব নেওয়ার পরেই নানা অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অধ্যক্ষ ও তার স্ত্রীর স্বেচ্ছাচারিতায় চালু হওয়া ট্রেডগুলোর কোনোটিতেই নেই দক্ষ প্রশিক্ষক। যে কজন রয়েছেন তাদের কারণেই শিক্ষাগত যোগ্যতা, আবার কারণেই অভিজ্ঞতা। প্রতিষ্ঠানটির নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় অভিযোগ প্রশিক্ষণার্থী সহ স্থানীয়দের। প্রশিক্ষকের শিক্ষাগত যোগ্যতা না থাকার কথা স্বীকার করে অভিজ্ঞ বলে দাবি করেন অতিথি প্রশিক্ষক। জীবনটাই গেল ড্রাইভিং পেশাতে, আর এখন যদি বলে কেউ অদক্ষ, তাহলে যারা বলে তারাই মনে হয় ভালো অদক্ষ। আমরা দক্ষ হিসেবেই এসব অদক্ষ প্রশিক্ষক নিয়োগ নিয়ে নিয়োগ কমিটির এক সদস্য জানান, সার্কুলারের বাইরেও নিয়োগ দেওয়ার চেষ্টা করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এমনকি নিয়োগ বোর্ডের সম্মতি ছাড়াও একজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেই সার্কুলারের আলোকে আমরা নিয়োগ দেব। এর বেশি যদি আমরা নিয়োগ দেই, সার্কুলারের পরে যদি আমরা নিয়োগ দেই, তাহলে সেটা আমি মনে করি ঠিক হবে না। কারণ প্রিন্সিপাল স্যার যদি তারপরে আমি ওখান থেকে বলি আমি চলে আসছি। প্রতিষ্ঠানটির অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদ করলেই করা হয় চাকরিচ্যুত। অধ্যক্ষের তৈরি নিয়ম না মানলেই কোন নোটিশ ছাড়াই দেওয়া হয় নানা শাস্তি। অভিযোগ ভুক্তভোগীদের। তোমাকে 100 ব্যাগ সিমেন্টের বস্তা দিতে হবে। বললো যে তুমি কি আমাকে টাকা দিতে পারবে না? তো বললাম যে না স্যার, আসলে এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব না। তখন উনি কোনো রেজুলেশন ছাড়া, কোনো শোকেস ছাড়া উনি আমাকে মুখের কথায় বলল যে তোমাকে কাল থেকে আসা যাবে না। এসব বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, যোগ্যতা সম্পন্ন প্রার্থী না থাকায় এমন নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যখন লোক নিয়োগ দিই আর কি, আমরা চেয়েছি, তখন আসলে ওইভাবে শিক্ষাগত যোগ্যতার বিষয়টাকে আমরা ওইভাবে পাইনি। দেখেছি যে তার ওই বিষয়টার উপর তার ট্রেনিং করা আছে কিনা, আমরা ওই বিষয়টাকে তখন গুরুত্ব দিয়েছি। এইভাবে সতর্ক করা হয়নি। প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের উপর হামলার ঘটনাও ঘটে। এসব বিষয়ে রংপুর জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়গুলো নিয়ে দ্রুতই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কোনো অভিযোগ কারোর কাছ থেকে পাইনি। তবে আপনারা যদি আমাদের কাছে কোনো এই ধরনের অভিযোগ আসে, তাহলে অবশ্যই আমরা সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। কারণ আপনি জানেন যে TTCর তো একজন কর্তৃপক্ষ আছে, তাকে আমরা জানাবো, সেই মতো ব্যবস্থা গ্রহণ হবে ইনশাল্লাহ। পীরগঞ্জ TTCর এসব অনিয়ম অব্যবস্থাপনা দূর করে দক্ষ প্রশিক্ষক নিয়োগ দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হোক, এমনটাই প্রত্যাশা সবার। ইলিয়াস কমল, মাই টিভি। ঈদ সহ নানা উৎসবের সবারই আকাঙ্ক্ষা থাকে একটি সিল্কের পোশাকের। আগে শুধু শাড়িতে সীমাবদ্ধ থাকলেও এখন 3 পিস, পাঞ্জাবি, শার্ট, মসলিন সহ যুগের সঙ্গে তাল মিলিয়ে বৈচিত্র্যময় পোশাক এনেছে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক।
রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সুবাইর রহমান। সিল্কের পোশাক আভিজাত্য আর সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দেয় বহুগুণ। তাই যে কোনো উৎসবে থাকে রাজশাহী সিল্কের কদর, আর তাই ঈদ বা পুজোয় এ চাহিদা বাঙালি সমাজে বেড়ে যায় বহুগুণ। ঈদ যতই এগিয়ে আসছে, সিল্কের পোশাক শ্রমিকরা যেন দম ফেলার ফুরসত পাচ্ছেন না একেবারেই। সামনে রেখে আমাদের তো কাজের চাপ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। অন্যান্য দিনের থেকে এই রমজান মাসে কাজের চাপ বেশি। এই চাহিদা আমরা মিটাতে পারি না। এই মিটানো না পারাতে আমাদের রাত্রি সকাল 8টা থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয়। রাজশাহীর শোরুমগুলোতে শুরু হয়েছে বেচাকেনা। শাড়ির পাশাপাশি বিক্রি হচ্ছে শার্ট, পাঞ্জাবি ও 3 পিস। মুসলিম সিল্কের উপর তৈরি পোশাকের চাহিদাও বেড়েছে দ্বিগুণ। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ক্রেতারা ভিড় জমাচ্ছেন সিল্কের শোরুমগুলোতে। তবে ক্রেতারা বলছেন, সিল্কের পোশাকের মূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। 3 পিস দেখলাম, পাঞ্জাবি, শার্ট, ছোট বাচ্চাদের ড্রেস, ইন্ডিয়ান বুটিক্স যেটা থাকে, পাকিস্তানি কিছু ড্রেস থাকে। এখানে চাইলেও আমরা নিজেদের পছন্দ মতো করে আবার তৈরিও করে নিতে পারি। দাম তো বরাবরই সিল্কের একটু বেশি হয়। ভালো আছে, খারাপ না, বাট দামের সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে একটু টাইটাই হয়ে যায় বিষয়গুলো। মুসলিম সিল্ক, ব্লক প্রিন্ট, হাতের কাজ, স্পট সিল্ক, মটকা সিল্কের উপর বিভিন্ন ডিজাইন ও রঙের কারুকাজ করে তৈরি করা হচ্ছে সিল্কের শাড়ি, পাঞ্জাবি, 3 পিস সহ রং বেরঙের নানা ধরনের পোশাক। এদিকে বেচা কেনাও সামনের দিকে আরো ভালো হবে, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। 20-25 হাজার 30 হাজার দামের আমরা শাড়ি তৈরি করেছি। 3 পিসটা আপনার 6 হাজার থেকে মোটামুটি 30 হাজারের মধ্যে আপনার ভ্যারিয়েশন আসছে। আর পাঞ্জাবিটা 4.5 হাজার থেকে মোটামুটি 10-12 হাজার টাকার মধ্যে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার আমাদের কৃষি। একটি গাছ থেকে মিলবে 15 থেকে 20 কেজি বেগুন এবং একটির ওজন থেকে 1 থেকে 1.5 কেজি। উচ্চ ফলনশীল এই বেগুনের জাতটি উদ্ভাবন করেছেন পটুয়াখালী আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র। এরই মধ্যে যা দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। কৃষকরা এই বেগুন চাষকের আর্থিকভাবে সফল হবেন বলছেন সংশ্লিষ্টরা। পটুয়াখালী থেকে মশিউর রহমান বাবলুর তথ্য ও ছবি নিয়ে আফজাল হোসেনের রিপোর্ট। ধান আর ডাল উৎপাদনে পটুয়াখালীর সুনাম থাকলেও সবজি চাষে এখনও পিছিয়ে আছে এ জেলা। দক্ষিণাঞ্চলকে সবজি চাষে সমৃদ্ধ করতে পটুয়াখালী আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র উদ্ভাবন করেছে বাড়ি 12 জাতের উচ্চ ফলনশীল বেগুন। এখানকার উদ্ভাবিত বেগুন বর্তমানে দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। দূর থেকে দেখলে সবার মনে হবে গাছে ঝুলে আছে লাউ। বাস্তবে এটি উন্নত জাতের বেগুন, যা দেখে অভিভূত এখানকার চাষিরা। এই বাড়ি বেগুন 12 এটা হচ্ছে উন্নত জাতের। এটা যদি চাষ করে অল্প খরচে অনেক লাভবান হবে। প্রতিটা গাছের ফলন প্রায় 8 থেকে 10 কেজি। এটা স্থানীয় এবং মাঠ পর্যায়ে চাষাবাদ করলে কম জমিতে অধিক লাভবান হওয়া যায়। সাধারণ বেগুনের তুলনায় বাজারে এই বেগুনের কদর অনেক এবং দামও কেজিতে 10 থেকে 20 টাকা বেশি। বাগানের ফসল দেখে সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার চাষিরা। একটা গাছে অন্তত 10 থেকে 12টা ফল আসে এবং একটা ফলের ওজন 1 থেকে 1.5 কেজি, ম্যাক্সিমামই 1 কেজির উপরে হয়। এটা থেকে আমরা অনেক ফল আশা করি। তো যেটা আশা করি তার চেয়ে এটা আমরা মনে করি যে আরো বেশি কিছু, মানে এটা যেমন খেতে সুস্বাদু, তো বাজারজাত করলে কৃষকেরা অনেক লাভবান হতে পারে। পটুয়াখালী আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র উদ্ভাবন করেছে বাড়ি 12 জাতের উচ্চ ফলনশীল বেগুন। এই বেগুন বর্তমানে দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে, কাজেই এটি লাভজনক একটি জাত বলে জানান এই কর্মকর্তা। বাড়ি বেগুন 12 জাতের উচ্চ ফলনশীল এই জাতটি উদ্ভাবিত হয়েছে। এই জাতি উচ্চ ফলনশীল এবং কৃষকরা এটা আবাদ করলে বেশ লাভবান হবে এবং এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর বেগুনের আকার অনেক বড় এবং গড়ে 800 থেকে 900 গ্রাম প্রতিটা বেগুনের ওজন এবং প্রতিটা গাছে প্রায় 10 থেকে 12টা বেগুন ধরে এবং ফলন হেক্টর প্রতি প্রায় 50 থেকে 60 টন। উচ্চ ফলনশীল বাড়ি 12 জাতটি 2020 সালে উদ্ভাবন করে পটুয়াখালী কৃষি গবেষণা ইনস্টিটিউট। বর্তমানে সারা দেশে এটির চাষ হচ্ছে। আফজাল হোসেন, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। মাদারীপুরে স্থানীয় আধিপত্য বিস্তার ও বালু ব্যবসা ছদ্মের জেরে প্রতিপক্ষের হামলায় আহত তাজেল হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ নিয়ে হামলায় মারা গেলেন 3 ভাই সহ 4 জন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকসিদুর রহমান বলেন, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রামের বাড়ি নিয়ে আসা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের টহলও বাড়ানো হয়েছে। এছাড়া এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্তের ওপারে ভারতীয় অংশে আটক এক বাংলাদেশি জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার উপজেলার ওয়াহিদপুর সীমান্ত দিয়ে তাকে ফেরত দেওয়া হয়। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান জানান এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি অধিনায়ক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সোমবার রাতে উপজেলার রঘুনাথপুর সীমান্ত এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতে চলে যান আলমগীর। এ সময় ভারতের 700 গজ অভ্যন্তরে তাকে আটক করে বিএসএফ এর নিমতিতা ক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিএসএফ এর কমান্ডারের সঙ্গে কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। যশোর জেলার কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে 12 কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যশোর র্যাব 6। যশোর র্যাব 6 সিপিসি 3 এর কোম্পানি অধিনায়ক রাসেল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র্যাব। এ সময় এক ব্যক্তি তার হাতে থাকা একটি ট্রাভেল ব্যাগ সহ কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা আসামি শান্ত আহমেদ, পিতা মোহাম্মদ আক্তার শেখ, থানা দৌলতপুর 12 কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য 2,80,000 টাকা মাত্র। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে। মুন্সিগঞ্জের টঙ্কি বাড়িতে পরিবেশের ছাড়প্রাপ্ত না থাকায় 7 টিম্বার্স অ্যান্ড সমিলকে 7 লাখ টাকা ও একটি হিমাগরকে 3 লাখ টাকা সহ মোট 10 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ স্পেশাল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। এই মোবাইল কোর্ট পরিচালনা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে সমিল এবং হিমাগরে অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোহাম্মদ সানোয়ার হোসেন এবং মুন্সিগঞ্জ পুলিশের একটি বিশেষ টিম। ফরিদপুরে হাজী শরীয়তুল্লাহ বাজার পর্যন্ত সড়ক ও বেইলি ব্রিজের উপরে গড়ে ওঠা 1.5 শতাধিক অবৈধ অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি। জেলা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনার সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি জানান, ব্যস্ততম সড়কটির অবৈধভাবে দখল করে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। এতে নিউ মার্কেট সহ আশেপাশের বিপণী বিতান এবং হাজী শরীয়তুল্লাহ বাজারে আসা ক্রেতারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে প্রতিনিয়ত। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নে বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিজয় সরণি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সূত্রাপুর ইউনিয়নে বিএনপির সভাপতি নুরুল আমিন, সঞ্চালনা করেন সূত্রাপুর ইউনিয়ন 4 ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জফর ইকবাল জনি। চাঁদপুরের মতলব দক্ষিণ সামাজিক সংগঠন তারুণ্যের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাকির হোসেন কামাল, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আশরাফুর রহমান বাবুর সভাপতিতে ও মতলব দক্ষিণ উপজেলা যুব দলের সভাপতি মুজাহিদুল ইসলাম কিরণের পরিচালনায় সভায় উপজেলা ও পৌরসভা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বলেছেন, জাতীয়তাবাদী শক্তি এদেশের মানুষদের মৌলিক চাহিদাকে ধারণ করে মানুষের ঐক্যবদ্ধ করে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার, গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম করে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেটি ভবিষ্যতে আরও বেগবান হয়ে আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখার আঙ্গিকে
নরসিংদীর বেলাবো উপজেলার চর উজিলাপ ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকেলে দেওয়ানার চর উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া মাহফিল ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও গণ ইফতার আয়োজন করেছে গাজীপুর মহানগর বিএনপি। টঙ্গী পশ্চিম থানা বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে হাজী MA গণি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির উদ্দিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইফতার পূর্বে বেগম জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়। এই দেশে ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে আজকে আমরা ইফতার মাহফিল করতে পারছি। গাজীপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শাহাজ উদ্দিন সরকার স্কুল মাঠ প্রাঙ্গণে টঙ্গী পূর্ব থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি সালাউদ্দিন সরকার। উপস্থিত ছিলেন পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেন, পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলে, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক SM মমিনুর রহমান সহ অঙ্ক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। দিনাজপুরের ফুলবাড়িতে হতদরিদ্রদের মাঝে সরকারের দেয়া উপহার BGF চাল বিতরণ করা হয়েছে। উপজেলার খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে 2000 হতদরিদ্রের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন। উপজেলা খাদ্য পরিদর্শক নাসিমাল আক্তার ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন। যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ মধ্যপাড়া কঠিন শিলা খনির পাথর উৎপাদন কার্যক্রম। 1 মাস 8 দিন পর সকাল 7:45 ভূগর্ত হতে পাথর উত্তোলন করে তা খনি ইয়ার্ডে সরবরাহের মাধ্যমে পুরোপুরি শুরু হয়। এর আগে গত 11 ফেব্রুয়ারি রাতে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত খনির স্ক্রিপ উইন্ডারের বিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে প্রথম শিফট হতে পাথর উৎপাদন পুরোপুরি বন্ধ ঘোষণা করে খনি কর্তৃপক্ষ।